প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সচিবালয়ে বিক্ষোভ, দিনভর অচল ছিল এনবিআর, নগর ভবনে তালা। জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, সরকারের মান অভিমানের সুযোগ নেই তারেক রহমান। দৈনিক যুগান্তর, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান। সংকট উত্তরণে বিশ্লেষকদের অভিমত, বল এখন সরকারের কোর্টে। দৈনিক সমকাল, রাজনীতিতে কমেছে উত্তেজনা, কাটেনি অনিশ্চয়তা, আন্দোলনের মধ্যেই ফিরছে চাকরিচ্যুতির বিশেষ বিধান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। কালের কণ্ঠ, দাবি বিক্ষোভে অচল অবস্থা, দপ্তর ছেড়ে মিছিলে কর্মকর্তা কর্মচারীরা। পদত্যাগ নয়, ডক্টর ইউনূসের নেতৃত্বেই নির্বাচন চায় দলগুলো। বাংলাদেশ প্রতিদিন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, পরিষ্কার হলো না কিছুই, বিএনপি, জামাত, এনসিপি, এমনকি সরকার পক্ষ প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে অনড়। মানব জমিনের শিরোনাম, সচিবালয়, এনবিআর, নগর ভবন অচল। খবরের কাগজ শিরোনাম, 5 ফেব্রুয়ারির আগে নির্বাচন দাবি, সমঝোতার কাছাকাছি অংশীজনরা, নিষ্পত্তির বাকি কিছু ইস্যু। সময়ের আলো, দেশে গরু বেড়েছে, কমেছে ছাগল, পরিস্থিতি বিবেচনায় রোডম্যাপ, রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। দৈনিক করতোয়া, শক্ত হাতে হাল ধরুন, প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর আহ্বান, জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু। দৈনিক দিনকাল, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, পদত্যাগ করতে হাসিনার পায়ে ধরেছিলেন রেহানা। দৈনিক ইনকেলাব, নির্বাচনের বার্তা নাকি সময় ক্ষেপণ, 250 কোটি টাকার সরকারি সম্পত্তি ম্যাডাটোরের পেটে। দৈনিক জনকণ্ঠ, প্রধান উপদেষ্টার প্রতি আস্থা, রূপালী বাংলাদেশ, জুনের মধ্যেই নির্বাচন দিতে অনড় সরকার, সুনির্দিষ্ট রূপরেখা চায় রাজনৈতিক দলগুলো। সংবাদপত্রের শিরোনাম মানে এক একটি পত্রিকায় প্রায় এক এক রকমের, হয়তো সেটা তাদের বিশ্লেষণের জায়গা থেকে হতেই পারে, কিন্তু বল এখন সরকারের কোর্টে, উত্তেজনা কমেছে, কাটেনি অনিশ্চয়তা, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে তারেক রহমান বলেছেন। আবার একটি পত্রিকা শিরোনাম করেছে যে নির্বাচনের বার্তা নাকি সময় ক্ষেপণ। কি বলবেন? না, এগুলো চিন্তার প্রকাশ, এটা নিঃসন্দেহে আলোচনাগুলো চিন্তার প্রকাশ, যে যেভাবে চিন্তা করে তারই প্রকাশ ঘটেছে শিরোনামগুলোতে। এবং আমি বুঝতে পারছিলাম যে এই যে দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে মিলিত হলেন এবং তার প্রতি আস্থা এবং তাকে সহযোগিতা করার কথা পুনর্ব্যক্ত করলেন, এটা একটা শুভ লক্ষণ বলে আমি মনে করি। তো অনেকে বলবেন যে না, এই সরকার তো মানে প্রকৃত অর্থেই নির্বাচনের ভিতর দিয়ে গঠিত হয়নি, এটা অন্তর্বর্তী একটি সরকার, এতে তাদের যে অধিকার মানে পিপলসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে অধিকার সেটা তাদের নেই। কিন্তু এটা কি সত্য? তাহলে তারা কি করে ক্ষমতায় গেল? তারা তো সন্ত্রাস করে বা অস্ত্রের মুখে ক্ষমতায় যায়নি, দখলও করেনি, বা এই দেশে বহুবারই সামরিক আইন জারি হয়েছে এবং তারপরে লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেলরা ক্ষমতায় গেছেন। সেগুলো কি আইনি ভিত্তি ছিল না। বরং ধরেন যে এই যে বিগত 15 বছরের যে 3টি নির্বাচনের কথা বলা হয়, যে খুবই এত মারাত্মক খারাপ নির্বাচন আর পৃথিবীতে হয়নি, এই দেশে তো নাই। মানে খারাপেরও মারাত্মক শব্দ আছে, খারাপ আর ভালোর জন্য মারাত্মক ভালো। বাংলা ভাষাতে এই জন্যই মানে মারাত্মক শব্দ ভালোর জন্য ব্যবহার করা হয়, খারাপের জন্যও ব্যবহার করা হয়। কিরকম মানে দ্বিমুখী, মানে খারাপটাকে আরো খারাপ বোঝানোর জন্য। তো এই যে ভালো বিষয়টা, এটা বুঝতে হবে যে জনগণের ম্যান্ডেট, এই শব্দটাকে শুধুই গণতান্ত্রিক যে রীতিনীতির ভিতরে মানে আপনি বন্দি করে রাখলে হবে না। পিপুল চেয়েছে বলেই, জনগণ চেয়েছে বলেই, আন্দোলনের পিপুল চেয়েছে বলেই কিন্তু তারা ক্ষমতায়। অর্থাৎ
তাদের সেই অধিকার আছে, হ্যাঁ, মানে এই সরকার পরিচালনা। আবার এইরকম আলোচনা আছে যে তারা তো গতানুগতিক বা অথবা নিয়মিত যে কাজগুলো সেগুলো করবেন, কোনো রিফর্ম করতে পারবেন না, বা এটা কোনো আইনে আছে যে রিফর্ম করতে পারবেন না? জনগণের স্বার্থে যদি ভালো কিছু তৈরি করা হয় তাহলে রিফর্ম করবে না কেন? অসুবিধাটা কোথায়? গত 3টা নির্বাচনের কথা বলছে, শেখ হাসিনার নেতৃত্বে যেগুলো হয়েছিল সেগুলো কি কোনো মানে বৈধতা ছিল? না, এখন আপনি না বৈধ মানে ওই অর্থে যে বন্ধ, যে ধরেন এখানে নির্বাচন কমিশন ছিল, তারা বলেছে হ্যাঁ শেখ হাসিনার দল জিতেছে, বৈধতা ছিল না, এবং একটা বৈধ আনন্দমুখর উৎসবমুখর একটা নির্বাচনের প্রত্যাশা জনগণের। হ্যাঁ, তার মানে আমি যে তৈরি হয়েছে ওই কারণে। আমরা যে আলোচনাটা এখন করতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সবাই বসলেন, বিশেষ করে যদি বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটাই আবার পড়ি, নির্বাচনের বার্তা নাকি সময়ক্ষেপণ। এটা কি সময়ক্ষেপণের ব্যাপার কিনা? আর এক এক দল তো এক এক কথা বলছে, যেমন বিএনপি, জামায়াত, এনসিপি, সরকার পক্ষ নিজ নিজ অবস্থানে অনড়। তাহলে কিভাবে কি এগুলো হেডিং এর মানে যারা হেডিং করেছে, যারা পত্রিকায় কাজ করে, তাদের দৃষ্টিভঙ্গি থেকেই তারা করেছে, তাদের চিন্তাগুলো এখানে প্রকাশিত হয়েছে। তো তারা জনগণের জন্য নিউজ তৈরি করেন বা জনগণকে নিউজ দিয়ে বুঝাতে চান যে দেশের অবস্থা কি। আপনার জনগণের কথা হলো, কেমন বিএনপি থেকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দরকার, আবার আবার কোন একটি দল বলেছে যে 5ই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন লাগবে। 5ই ফেব্রুয়ারি কেন? 5ই ফেব্রুয়ারি আবার কেন ডিসেম্বর? হ্যাঁ, এখন কথা হলো যে বললাম না যে প্রত্যাশা, প্রত্যেকটা দলের প্রত্যাশা যে ওরা নির্বাচন দিলে তারা জিতবেন এবং ক্ষমতায় যাবে। হ্যাঁ, বিএনপির কথা সবাই বলছে যে বিএনপি ক্ষমতায় যাবে, এতে তারা মানে বেশি উদগ্র এই নির্বাচনের বিষয়ে। এদিকে বলা যায় যে বিএনপি ক্ষমতা যাবে, এটা বলা হচ্ছে। আমি বলছি যে জনগণের মুখে মুখে আছে যে না, বিএনপি ক্ষমতা হচ্ছে, কারণ কোনো প্রতিদ্বন্দ্বী দল নেই বেসিক্যালি। বিএনপির যদি মাত্রা থাকে ধরেন 60%, আর অন্যদের হলে 5, 6, 7, 8, এর চেয়ে বেশি না। এতে বোঝা যায় যে এর জনসম্পৃক্তিতে অনেক বেশি, তৃণমূল পর্যায়ে তাদের মানে নেতাকর্মী আছে, এবং যা কিছু ভালো এবং যা কিছু মন্দ তারা কিন্তু করতে পারে। জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচনের ভিতর দিয়ে যদি তারা ক্ষমতায় আসে, বিশেষ করে গত এই তারেক রহমান ভারপ্রাপ্ত কি বলে চেয়ারম্যান হওয়ার পর তার ভিতরে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলোর একটি প্রাথমিক পদক্ষেপ আমরা হিসেবে দেখেছি 31 দফা উনি বলেছেন। জানি না এটা যদি ক্ষমতায় গিয়ে ওই 31 দফা ধরে তিনি করতে পারবেন কি না, ওই বিষয়গুলো বাস্তব করতে পারবেন কি না, আর এবং বাস্তব করতে হলেও সময় লাগবে। আমাদের কি ধৈর্য খুবই কম। আজকে বলেছেন কালকে এটা করে ফেলতে হবে, তাই না? এই ধৈর্যচ্যুতির কারণে আমাদের যত গোলমাল। অনেক ধন্যবাদ। একটু সচিবালয় নিয়ে কথা বলতে চাই। একটা এমন একটি জায়গা, যদি বাংলাদেশের হার্ট বলি, তো সেখানে যখন বিক্ষোভ হয়, দিন পর অচল ছিল, আবার নগর ভবনে অব্যাহত গতিতে তালা দেওয়া হচ্ছে, প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে নামছে। তো এই যে বিশেষ করে প্রেস ক্লাব বা এইসব এলাকায় গেলে তখন মনে হয় যে চাই চাই চাই, দাবি দাবি দাবি। তো ঠিক আছে, দাবি হইতেই পারে, তো কিন্তু এই জনগণের ভোগান্তি করে যে দাবি আদায়ের প্রক্রিয়াটা চলছে, এটা কতদিন চলবে বলেন তো? এটা কতদিন চলবে এটা তো আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। এখন এটা রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে, গণতান্ত্রিক রাজনীতির প্রক্রিয়ায় কিন্তু এইগুলোই আছে। তার মানে এটা মেনে নিতে হবে? না, মেনে নিতে হবে না। আপনাকে সুনির্দিষ্টভাবে এটার সাইজ করতে হবে। কিভাবে? আপনি আপনার দাবি জানান, আপনি যান মানে অডিটোরিয়ামে যান এবং আপনার দাবি যান, আপনার মিডিয়া আছে, মিডিয়া সেটা প্রকাশ করবে। কিন্তু আপনার রাস্তা, জনগণের রাস্তা বন্ধ করবেন, এটা তো হতে পারে না। এটা কোনো আইনি কোনো পদক্ষেপ না, এটা গণতান্ত্রিক পদক্ষেপ না। তারা মিছিল করবেন, হ্যাঁ করতে পারেন, কিন্তু আপনি মিছিল করতে গিয়ে আপনার রাস্তা ব্লক করে আপনি বসে থাকতে পারেন না, আপনার সে কোনো অধিকার নাই। তৃতীয় নম্বরে যে আপনার কি বলে যা সচিবালয়ে যারা মানে বিক্ষোভ করছেন, কেন করছেন? তাদের দাবি আদায়ের জন্য। তারা কি দাবি আদায় করবেন? তারা তো গণতন্ত্র, বাংলাদেশ সরকারের বা জনগণের কর্মচারী। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে যে তারা
চাকরিজীবী, জনগণের চাকরিজীবী, জনগণের সরকারের চাকরিজীবী এবং জনগণকে সেবা দেওয়ার জন্য সেবা না দিয়ে আপনি আপনার দাবি, ব্যক্তিগত দাবি বা আপনাদের গোষ্ঠীগত দাবি আদায়ের জন্য, সেই জায়গায় যদি আপনাকে যা ছোট্ট করে একটু বলি যে এখন তো পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে আপনি একটা মব সৃষ্টি করে বা একটা বিরাট জমায়েত করে যদি আপনি কিছু করেন সেই দাবি তো মানা হচ্ছে না, মানা হওয়া উচিত না। মানছে তারাই যারা আইনগতভাবে ক্ষমতায় ছিলেন না, তারা মানছে, তাই না? অবৈধভাবে ছিলেন অথবা যার কোনো ছিল না, কি বলে, বৈধতা ছিল না, নৈতিক অবস্থান ছিল না, তারা মেনে নেয়। কিন্তু আপনি বলেন এনবিআর যদি দুটো ভাগ বা তিনটে ভাগ করে, তাতে আপনার ক্ষতিটা কি? আপনার কর্মচারী কর্মকর্তা, আপনার ক্ষতি কি? সরকার দেখবে যে তার যে মানে লাভ, তার মানে জনগণের লাভ যদি ওই ভাগ করার ফলে যদি হয়, তাতে আপনার সমস্যা কেন? আপনার সমস্যা কি এইটা যে এনবিআর থাকতে পারে, আপনি যে ঘুষ দুর্নীতিটা করতে পারছেন এইটাই পারবেন না? এটা কি আপনার মূল লক্ষ্য? মূল লক্ষ্য তো তাই দেখা যাচ্ছে। আপনি সেবা দেবেন না, সেবার বিনিময়ে পয়সা নেবেন, টাকা নেবেন, লাখ লাখ টাকা নেবেন। আমরা তো জানি এনবিআর যখন ছিল তখন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকরা কীভাবে শোষিত হয়েছিল, এখনও হয় এদের মাধ্যমে। এই বিষয়গুলো আপনার যদি ভিতরের বিষয়গুলো যদি আপনার জানা থাকে, তাহলে ওদের কোনোদিন সমর্থন করতে পারেন না। অনেক ধন্যবাদ। শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা। এখানে বলা হচ্ছে যে গ্যাস বিদ্যুৎ স্বল্পতায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, সরকারের শিল্প বিরোধী নীতিতে বন্ধের পথে অনেক কারখানা। যদি এখন শিল্প কারখানা যদি বন্ধ হয়, তাহলে তো আরেকটা দুর্ভোগ হবে। শিল্পপতিদের দাবি যথার্থ। আবার আমি শুনেছি এবং আমি মনে হয় পড়েওছি যে শিল্প উদ্যোক্তারা বলছেন বা শিল্পের যারা মালিক তারা বলছেন যে বাসাবাড়ির গ্যাস দরকার নেই, আমাদের দেন, আমরা তো উৎপাদনে যাব, বাসাবাড়ি রান্না করবে কি দিয়ে, খাওয়া দাওয়া কিভাবে হবে, সেই প্রশ্নেই আসছি। তো আপনার দেশের মানে প্রধান বিষয়টা কি? প্রধান বিষয়টা হলো জনগণ। জনগণের দুয়ারের, জনগণের ঘরের গ্যাস আপনি বন্ধ করে দিয়ে শিল্পের দেবে, তাহলে এই শিল্পের জনগণ যদি সেই শিল্পের না পায়, সেবা না পায়, তাহলে ওই মানে এই শিল্পর দরকার কি, তাই না? এখন আপনার গ্যাস সংকট হবেই। গ্যাস হবে এই কারণে যে গ্যাস একটা সীমিত বিষয়, এটা বুঝতে হবে। আপনি এক্সপ্লোর না করা পর্যন্ত, নতুন গ্যাস না পাওয়া পর্যন্ত আপনার স্বাভাবিকভাবে হবে না। এর বিকল্প কি আছে, সেই বিকল্পের ব্যবস্থা করেন। সেই বিকল্প ব্যবস্থা তো হচ্ছে যে কি বলে, ওই যে তরলকৃত গ্যাস এনে নতুন করে বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করার ব্যবস্থা তো অনেক আগের থেকে চালু আছে। এটাকে পরিমাণ মতোভাবে এটা বাড়ানো হচ্ছে। তা আপনার ধৈর্য লাগবে না? শিল্প শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আর জনগণ গ্যাস পাচ্ছে। আমার বাসায় কেন, আমাদের প্রত্যেকের বাসায় বলবেন যে গ্যাস নাই, 7 দিন 10 দিন 20 দিন নিভু, যেটা কোনো কাজ হয় না, আপনার রান্না বান্না করা যায় না। গ্যাসের প্রথম পাওয়ার অধিকারী বসতিরা জনগণ, তারপরে সেকেন্ডারি হলো শিল্প বা অন্যান্য ক্ষেত্রে। না, সেটাও বিদ্যুৎ শিল্পর ক্ষেত্রেও যে লাগবে না সেটাও তো না, লাগবে না এটা বলি নাই। যে প্রথম হলো জনগণ, জনগণকে না দিয়ে আপনি শিল্পকে দিতে পারেন না, কারণ ওটা সেকেন্ডারি প্রোডাক্ট। আর শিল্পকে অবশ্যই দিতে হবে, কারণ আপনার অর্থনৈতিক শক্তি, প্রবৃদ্ধি এবং মানে মোটা কথা হচ্ছে যে সমন্বয়টা খুব জরুরি। সমন্বয় জরুরি। এটা কথা ধরেন 100টা মানে ইউনিট আছে, এর মধ্যে 50টা আপনি জনগণকে দেন আর 50টা শিল্পকে দেন, এভাবে ভাগ করতে হবে। মানে এই জন্য বলছি যে আমাদের জনগণকেও বাঁচাতে হবে, যারা ব্যবহারকারী, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবহারকারী, কারণ তাদের অধিকার সবার আগে। দ্বিতীয় অধিকারে শিল্প অবশ্যই, হ্যাঁ। তো তাদের জন্যে আপনি গ্যাসের ব্যবস্থা করেন, গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেন, এক্সপ্লোর করেন, উৎপাদন বাড়ান। আর দ্বিতীয়ত যে এলএনজি এনে বাড়ান, তাই না? এইগুলো তো করতে হলে আপনি বলতে চাইছেন যে বিকল্প ব্যবস্থা করা, অবশ্যই বিকল্প ব্যবস্থা করতে হবে। যে জ্বালানির যে সংকট, এটা তো আমাদের মতো দেশের সংকট, মূল সংকট কিন্তু জ্বালানির মাধ্যমেই তো আমার শিল্প সেক্টরটা চালু থাকে। এবং সেটা যদি আপনি
সুমসৃণভাবে না চালাতে পারেন, অর্থনৈতিক দেউলিয়াত্ব আসবে। অনেক ধন্যবাদ। এখন যে আলোচনাটা করতে চাই, এক সময়ে আমরা ছোটবেলায় পড়তাম পাটকে স্বর্ণসূত্র বলা হয়। চামড়ার জন্য গরুর চামড়া বা ছাগলের চামড়া, চামড়াজাত দ্রব্য, এটার জন্য বাংলাদেশ একটা খুব প্রশংসার জায়গায় এবং আলোচিত জায়গায় ছিল। আমাদের ছোটবেলায় বই আমরা পড়েছি, এখন পড়ি। কিন্তু গত ঈদের থেকে বা আগের ঈদের থেকে গরুর চামড়া নিয়ে বিশেষ করে বিক্রির ব্যাপারটা যেভাবে একেবারে, বিশেষ করে গত বছর একেবারে ফেলনা দামে, মানে কেউ কেউ আবার চামড়া ফেলেও দিয়েছে। যেমন এবার বলা হয়েছে যে লবণযুক্ত গরুর চামড়ার দাম সর্বনিম্ন 1150 টাকা হতে হবে। তো ওই যে 150 টাকা হতে হবে সর্বনিম্ন, উপরে হয়তো আরো একটু বাড়ার কথা, কিন্তু সরকারি যে রেট বেঁধে দেওয়া হয় আদৌ কি মানে? কোনোদিনই না। আপনি দেখবেন গত বছরও 100 টাকা 150 200 টাকায় চামড়া নিয়ে গেছে, আবার ফেলেও দিয়েছে। এখন যারা কুরবানি দেয় বা যারা করে তারা তার লবণ লাগায় না। এখন তাকে বলবে আপনি তো লবণ দিয়ে রাখেন না, আমি আবার লবণ লাগানোর টাকা খরচ করলাম, শেষ পর্যন্ত দেখলাম ওইটারও টাকা পেলাম না। এই যে সিন্ডিকেট, এটা হলো পুরাটাই হলো সিন্ডিকেটেড। ওরা নিজেরা ঠিক করে যে আমরা নেব না তবে ওটাই করবো না, মানে একটা পরিস্থিতি তৈরি করা, টোটাল একটা পরিস্থিতি তৈরি করা। এটা অন্যায়, চরমতম অন্যায়। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে শেষে যে আলোচনাটি করলাম ঈদে গরুর চামড়া বিক্রি, আমাদের প্রিয় অতিথি বললেন যে প্রক্রিয়াটা শুরু হয় মানুষকে ঠকানো, এই প্রক্রিয়াটা অন্যায়। আমরা এরকম অন্যায় অনেক কিছু করি, এটা ঠিক না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।